বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই। একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান। দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। লাজুর চোখের জলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। স্বপ্ন বাঁচাতে এবার সে কত দূর যাবে? অনুভবের অপ্রকাশিত ভালোবাসা আর বনলতার ষড়যন্ত্র, কার জিত হবে এই লড়াইয়ে? হোস্টেল পাওয়ার পরই কি বদলে যাবে লাজুর জীবন, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড়? লাজুর কথা শুনে খুশি হলো অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রিন্সিপাল ম্যাডাম আর একজন ম্যাডাম দুজন মিলে লাজবন্তীকে নিয়ে কথা বলতে থাকে আর বলে লাজবন্তী মেয়েটা কিন্তু ভীষণ ট্যালেন্টেড। ও যদি আরেকটু সাহায্য পেত না, সবাইকে ছাপিয়ে যেত। এইটুকু বিশ্বাস আমাদের আছে ওর প্রতি। কি বলেন ম্যাডাম? প্রিন্সিপাল ম্যাডাম বলে, একদমই তাই। আসলে থাকে তো একটা অত্যন্ত গ্রাম্য জায়গায়, সেখান থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়াটাও খুব ডিফিকাল্ট। তারপরে ওর বরের যে অবস্থা, সেটাও তো খুব একটা ভালো কিছু নয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে ওকে ডাক্তারি পড়বার জন্য কলকাতায় পাঠিয়েছে। না হলে তো মিউজিক, ওর ডাক্তারি পড়ার যে স্বপ্নটা, সেটাই কখনো পূরণ হতো না। প্রফেসর ম্যাডাম বলে, একদমই তাই। এর মধ্যেই লাজু চলে এসেছে কান্নাকাটি করতে করতে। প্রিন্সিপাল ম্যাডামের পায়ে পড়ে আর বলে, ম্যাডাম, আমাকে বাঁচান। আমাকে মিউজিক, একটা অন্তত থাকার জায়গার ব্যবস্থা করে দিন না। না হলে তো সবকিছু একেবারেই শেষ হয়ে যাবে। আমি কিছুই করে উঠতে পারবো না। আর এটা শোনার পর প্রিন্সিপাল ম্যাডাম বলে, তুমি আগে একটু শান্ত হও। এইরকমভাবে কান্নাকাটি করে কি কোনো লাভ হবে? কি হয়েছে আমাদের কি খুলে বলো? তখনই লাজবন্তী বলে, আমার আর থাকার কোনো জায়গা নেই। তাই এখনই যদি একটা হোস্টেলের ঘর না পাই, হয়তো সমস্ত স্বপ্নগুলো এখানেই শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই তখনই প্রিন্সিপাল ম্যাডাম বলে, কিন্তু তুমি তো মিস্টার চ্যাটার্জির বাড়িতে থাকতে কলকাতায়, সেখানে কি হলো? তখন লাজু বলে, সেখানে থাকার আর উপায়টুকু নেই গো। যদি থাকতো তাহলে অবশ্যই থাকতাম। একটা ব্যবস্থা হলে খুব ভালো হয়। না হলে আমার ডাক্তারি পড়বার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আমি না হয় ওই হোস্টেলের ঘরের এক কোণায় পড়ে থাকব। না হলে আমি আজকে কোথায় যাব বলুন তো ম্যাডাম? তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে, তুমি তো তোমার প্রবলেমটা আমাদেরকে বললে। আমরা দেখছি কত তাড়াতাড়ি কি ব্যবস্থা করে উঠতে পারি। কিন্তু তুমি এখন ক্লাসে যাও, ক্লাসটা শেষ করো। এরপর লাজু কাঁদতে কাঁদতে ক্লাসে চলে যায়। প্রফেসর ম্যাডাম বলে, কি হবে ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি কি ঘরের ব্যবস্থা করা যাবে? প্রিন্সিপাল ম্যাডাম বলে, করতে তো আমাদেরকে হবেই, অন্তত লাজবন্তীর জন্য, ওর ট্যালেন্টটা যাতে বেরিয়ে আসে। কিন্তু কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। এরপর প্রফেসর ম্যাডাম বলে, সামনের সপ্তাহতেই তো ওই যারা ফোর্থ ইয়ার আছে তারা সবাই চলে যাচ্ছে। আমার মনে হয় ওখান থেকে একটা ঘর বেরিয়ে যাবে। কিন্তু ওই ৭ দিন ওকে কোথায় রাখব? তখন প্রিন্সিপাল ম্যাডাম আর প্রফেসর ম্যাডাম আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা করে ফেলে। এর মধ্যেই বনলতার সাথে কথা বলতে থাকে সুদেব আর বলে, আচ্ছা টিচার দিদি, আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো? আমাকে তো টাকার ব্যবস্থাটা করতে হবে। আর সেই ব্যবস্থা করতে ১০ দিন মতো সময় লাগতো। তাই লাজুকে বলেছিলাম ১০ দিন সময় দিতে। তখন বনলতা বলে, আরে বাবা, ১০ দিন যদি সময় দিত, ওর ক্লাস তো এগিয়ে যাবে। ও ক্লাস করবে কি করে? তারপরে ১০ দিনের যে ক্লাসটা থাকবে সেটা তো ও আর ম্যানেজ করতে পারবে না। অন্তত সেটা বুঝো। যা কিছু বলে দিলেই হয়ে যায় নাকি? তুমি জানো না লাজু পড়াশোনার সাথে কখনো কম্প্রোমাইজ করে না? শোনো সুদীপ, আর তুমি যে ওর গায়ে হাত তুলেছ, এটা নিয়ে যদি একটা ইস্যু বানিয়ে ডিভোর্স ফাইল করে না, তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। কথাটা ভালো করে মাথায় রেখে দিও। সুদীপ বলে, আমি কি করব বলো তো? তুমি তোমার নিজের বরকে সামলাতে পারছো না, সে কেন অন্যের বউয়ের দিকে পড়েছে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। বনলতা বলে, এই একদম উল্টোপাল্টা কথা বলবে না। হ্যাঁ, নিজের বউকে ছেড়ে রেখে দিয়েছো অন্যের বাড়িতে, আবার বড় বড় কথা বলছো। তুমি কেন লাজুকে নিয়ে কলকাতায় থাকছো না? সুদেব বলে, চেষ্টা তো করছি। এখানে অনেকগুলো টাকার ব্যাপার আছে। এতগুলো টাকা আমাদের পক্ষে সম্ভব না জোগাড় করা। এই বলে ফোনটা কেটে দেয়। প্লাজোর জন্য কান্নাকাটি করতে শুরু করে দেয়। সুদেব হারান তখন বলে, ওই মেয়েটার এত গায়ের জোর যে তোদেরকে সরিয়ে চলে গেল। তোরা কিচ্ছু করে উঠতে পারলি না। কমলা বলে, আরে বাবা, ওই মেয়েকে কি আটকে রাখার জো আছে নাকি? যা শুরু করে আর যা কথা বলে, ওকে কোনোভাবেই আটকে রাখা যেত না। সুদেব, এখন আর চোখের জল ফেলছিস কেন? তোকে বারবার করে বলেছিলাম যে ওই মেয়েকে ডাক্তারিতে ভর্তি করিস না। কিন্তু সবার আগে তো তোর উৎসাহটাই সব থেকে বেশি ছিল। আর এখন চোখের জল ফেললে হবে? তখনই হারান বলে, ওই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে, তবে থেকেই একটার পর একটা গন্ডগোল হয়েই চলেছে। শুধু টাকার খেলা। আমি একটা টাকাও খরচা করব না। সুদেব কি করবে বুঝতে পারে না। আর তখনই সুদেবকে কেন্দ্র করে কমলা বলে, শোন, ওই মেয়ে যদি তোকে ডিভোর্স দিতে চায় না,
তুই কিছুতেই ডিভোর্স দিবি না। তোকে নিয়ে আমি ওই কলকাতার বাড়িতে যাব, ওই ছেলেটার মাথা থেকে লাজুর ভূত নামাবো, আর লাজুর মন থেকে ওই ছেলেটার ভূত নামাবো। কেউ আটকাতে পারবে না। সুদীপ কি করবে নিজেই বুঝতে পারছে না। এর মধ্যেই ক্লাস শেষ করে লাজু চলে এসেছে ম্যাডামের কাছে আর বলে, ম্যাডাম, কোনো একটা ব্যবস্থা হলো? আর যদি ব্যবস্থা না হয় তাহলে আমি কলেজের গেটের কাছে রাত কাটিয়ে দেব। কি করব বলুন? আমার তো আর যাওয়ার কোনো উপায় নেই। প্রিন্সিপাল ম্যাডাম বলে, আরে তুমি এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন? একটা ব্যবস্থা হয়েছে, তুমি আজকে থেকেই সেখানে শিফট হয়ে যেতে পারো। আর কোনো অসুবিধা আশা করি হবে না। শুনি তো লাজু খুবই খুশি হয়ে যায় আর ম্যাডামের পা ধরে নমস্কার করে। বলে, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো কোনো কিছুই সম্ভব হতো না। সবটাই আপনার জন্যই সম্ভব হয়েছে। প্রিন্সিপাল ম্যাডাম বলে, দেখো, আমি চাই সবসময় যে ট্যালেন্টেড মেয়েরা অনেক অনেক দূর পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাক। কেন নিয়ে যাবে না বলো তো? মেয়েরা কি শুধুমাত্র ঘর সংসার করার জন্যই জন্মেছে তেমনটা তো নয়। মেয়েরা নিজেদেরকে ঠিক প্রমাণ করতে পারবে। সময় সুযোগ যদি দুটোই দেওয়া হয়, নিজের যোগ্যতা প্রমাণ করতে মেয়েরা কখনোই পিছু পা হবে না। ক্লাজু খুব খুশি হয়ে যায় আর বলে, তাহলে আজকে আমি ব্যাগপত্র নিয়ে ওখানে যেতে পারবো? ম্যাডাম বলে, অবশ্যই, তুমি অবশ্যই ওখানে যেতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। অন্যদিকে বনলতা ভাবে, লাজু যে কলকাতায় চলে আসলো, কি তাহলে আবার এই বাড়িতে এসে জুটবে? এই বাড়িতে ওকে আমি আর কোনোভাবেই থাকতে দেব না। কিন্তু যতই আমি বলি না কেন, ওই সুদেব কিছুই করে উঠতে পারল না। আর এদিকে অনুভব যদি একবার জানতে পারে যে লাজু সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে কলকাতায়, তাহলে তো ওকে আর কে পায়? এরপর দেখা যাবে হয়তো আমাকেই ডিভোর্স দিয়ে লাজুকে বিয়ে করে নিচ্ছে, আর ওদিকে লাজু সুদেবকে ডিভোর্স দিয়ে দেবে। সত্যি, ব্যাপারটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমি কিছুই করে উঠতে পারছি না। তবে হ্যাঁ, আমিও কোনোভাবে হাল ছাড়ব না। একটা না একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এর মধ্যেই অনুভব চলে গেছে প্রিন্সিপাল ম্যাডামের কাছে কথা বলতে। ঠিক সেই মুহূর্তেই ম্যাডাম বলে, আরে মিস্টার চ্যাটার্জি, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। লাজবন্তির সাথেই কথা হচ্ছিল। লাজবন্তী তো গ্রামের বাড়ি ছেড়ে চলে এসেছে, ও এখন একটা হোস্টেল পেয়ে গেছে। আর এটা শুনে সব থেকে বেশি যদি কেউ খুশি হয় সেটা হলো অনুভব। কারণ অনুভব সবসময় চাইতো লাজুর পড়াশোনাটা যাতে ঠিকঠাক হয়, লাজু যেন জীবনের স্বপ্নটা পূরণ করতে পারে। এরপর অনুভব বলে, লাজু, তুমি যে হোস্টেলটা পেয়ে গেছো, তুমি কি জানো তার জন্য আমি কত খুশি হয়েছি? কিন্তু তুমি আমাকে বলোনি কেন? আর তুমি আমার হেল্পও বা নিতে চাইছো না কেন? লাজু বলে, তুমি জানো না তোমার সাহায্য কেন নিতে চাইছি না, কারণ এই সাহায্য নিতে চাইলে অনেকে অনেক রকমভাবে বাধা দেবে। তখন অনুভব বলে, কেউ কিচ্ছু বলবে না। আর শোনো, তুমি না আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো না। তুমি যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, আমার যে কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয়, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি হোস্টেল পেয়েছো, এবারে নিজের স্বপ্নটাকে পূরণ করো। আর কখনোই ওই মরকটটা সুদেবের বাড়িতে তুমি ফিরে যাবে না। আমি জানি, জানি সুদেব তোমার সাথে ঠিকঠাক ব্যবহার করে না। তুমি এখন শুধু পড়াশোনায় মন দেবে, অন্য কোনো দিকে মন দেওয়ার কোনো দরকার নেই। লাজুর সাপোর্টে সবসময় কথা বলে অনুভব। আর এদিকে বনলতা ভাবে, কি করে অনুভব আর লাজুকে আলাদা করবে।